আমার নাম শ্রীলতা। বিয়ের আগে আমি বাবা মায়ের সঙ্গে থেকে একটা স্কুলে শিক্ষিকার চাকরি করতাম। ভেবেছিলাম বিয়ের পরেও আমি নিজের কর্মে নিযুক্ত থাকব। আসলে অনেক আশা ও স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম। কিন্তু শ্বশুর বাড়িতে এসে যা দেখলাম তাতে আমার খুব আশ্চর্য লাগত। আসলে আমার জ্যাঠানী বিধবা ছিল, কিন্তু সে বিধবা থাকা সত্ত্বে প্রত্যেক দিন অর্ধেক রাতে তার ঘরের ভেতর থেকে বিছানার খচকচানির আওয়াজ ও তার মুচকি হাসির আওয়াজ আসত। এদিকে আমার শ্বশুরমশাই তো আমার জ্যাঠানীর প্রত্যেকটা কথাই উঠতেন ও বসতেন। আমার জ্যাঠানী যা বলতো আমার শ্বশুরমশাই তাই করতেন। আমার শ্বশুর মশাই আমার জ্যাঠানীর কোনো কথাই অমান্য করতেন না। জানি না কেন রাতের বেলা আমার জ্যাঠানীর ঘরের ভেতরের সেই আওয়াজ এবং আমার শ্বশুরের জ্যাঠানের প্রতি এতটা উদারতা আমার মনে একটু খটকা জাগিয়েছিল। তাই আমি আমার শ্বশুর মশাই ও জ্যাঠানীকে সন্দেহ করতে শুরু করেছিলাম, এবং আমার এই সন্দেহটা সত্যি কিনা সেটা জানার জন্য আমি একদিন রাতের বেলা বরের ঘুমিয়ে যাওয়ার পরে চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে যখন জ্যাঠানীর ঘরের ভিতরে উকি মারতে শুরু করি, তখন ভেতরে কিছু দেখতে না পেয়ে একটা বড় টুল নিয়ে এসে ঘরের ভেন্টিলেটরের সামনে রেখে ওই টুলের উপর চেপে ভেন্টিলেটরের ফুটো দিয়ে আমার দৃষ্টি ঘরের ভেতরে পড়তেই আমার পুরো শরীর যেন কেঁপে ওঠে। কারণ আমার বুড়ো শ্বশুর মশাই আমার জ্যাঠানী, তারা দুজনে বিছানায় শুয়ে একে অপরকে। আসলে আমি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসি তখন প্রথম দিনই আমার মনে একটু খটকা লেগেছিল। কারণ আমি শ্বশুর বাড়িতে আসতে না আসতেই তো আমার বিধবা জ্যাঠানী আমার উপরে নিজের হুকুম চালাতে শুরু করে। বিয়ের পরের দিন সকালে যখন আমি খাবার টেবিলে এসে উপস্থিত হই, তখন আমার জ্যাঠানী সবার সামনেই আমাকে বলল, শ্রীলতা, তুমি বাড়ির বউ, তাই মাথায় কাপড় দিয়ে এই বাড়িতে থাকবে। এখানে তোমার সামনে শ্বশুর মশাই বসে আছে, আর তুমি কিনা মাথায় কাপড় ছাড়াই এখানে এসে উপস্থিত হয়েছে। জ্যাঠানীর কথা শোনা মাত্রই আমি লজ্জায় আর চোখে বরের দিকে তাকিয়ে তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়েছিলাম। এবং সেদিন আমি ভীষণ আশ্চর্য হয়েছিলাম এটা দেখে যে আমার শ্বশুরমশাই ও বরের উপস্থিতি থাকা সত্ত্বেও জ্যাঠানী আমাকে মাথায় কাপড় দেওয়া নিয়ে কড়া কথা বলেছিল। কারণ বাড়ির নিয়ম শৃঙ্খলার ব্যাপারে তো আমার শ্বশুর মশাই আমাকে বলতে পারতেন, কিন্তু আমার শ্বশুর বাড়িতে তো আমার জ্যাঠানীর কথা চলত। সেদিন খাবার টেবিলে আমার শ্বশুর মশাই জ্যাঠানীর কথা শোনার পরে আমাকে বললেন, দেখো ছোট বৌমা, এই বাড়িতে থাকতে গেলে তোমাকে আমার বড় বৌমার কথা অনুযায়ী চলতে হবে। কারণ আমার বড় ছেলে মারা যাওয়ার পরে বড় বৌমা আমাদের সবাইকে সামলেছে। সে এখনো এই বাড়ির মান সম্মান সবকিছু বজায় রেখেছে, আমাদের কোনোদিন কোনো কিছুতে কষ্ট হতে দেয়নি। তোমার শাশুড়ি তো অনেক আগেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, কিন্তু বড় বৌমা যখন থেকেই বাড়িতে এসেছে সে আমাদের অনেক যত্ন ও ভালোবাসা দিয়েছে। আমার বড় ছেলের মারা যাওয়ার পরেও আমার বড় বৌমা দ্বিতীয় বিয়ে করতে চায়নি। সে এই বাড়ি ছেড়ে ও আমাদেরকে ছেড়ে যেতে চায়নি। সে এখনো আগের মতোই আমাদের সবাইকে আগলে রেখেছে। তাই আমি চাই তুমিও যাতে বড় বৌমার দেখে সবকিছু শেখো এবং তার মতোই সংসারটাকে গুছিয়ে নিতে শেখো। এমনকি আমার জ্যাঠানী তো আমার প্রত্যেকটা পদে পদে বাধা দিত। যেমন আমি নিজের পছন্দের কোনো জামাকাপড় পরলে যেটা নিয়ে বাধা দিত। সে বলতো, দেখো ছোট বউ, এই বাড়িতে তোমাকে শাড়ি পরেই থাকতে হবে, অন্য কোনো মডার্ন জামাকাপড়েই বাড়িতে তুমি পরতে পারবে না। আমার প্রত্যেকটা পদে পদে আমার বিধবা জ্যাঠানী বাধা ও বিপত্তি করত। আমার কিন্তু এসব মোটেও ভালো লাগতো না। তাই আমি কিন্তু এই ব্যাপারে একদিন আমার বরের সঙ্গে কথাও বলেছিলাম যে তোমার বৌদি প্রত্যেকটা পদে পদে আমাকে কেন বাধা দেয়। বর তখন অনেক ভালোবেসে আমাকে বুঝিয়ে বলেছিল যে দেখো শ্রীলতা, বৌদি যা করে এই বাড়ির ভালোর জন্যই করে, তাই তুমি বৌদির কথায় কিছু খারাপ মনে করো না। যাই হোক, সেদিন তো আমি আমার শ্বশুর মশাইয়ের সব কথা বুঝে গিয়েছিলাম। কিন্তু শ্বশুর বাড়িতে 2-3 দিন থাকার পরে আমি একদিন যখন রাত্রিবেলা বরের পাশে শুয়েছিলাম, তখন জানি না কেন আমার ঘুম আসছিল না এবং আমি আমার বাবা মাকে স্মরণ করছিলাম। তারপর অনেক চেষ্টা করার পরেও সেদিন রাতে যখন আমার ঘুম আসেনি, তখন আমি নিজের মনটাকে শান্ত করতে রুম থেকে বেরিয়ে বারান্দা ঘরে যেতেই আমার পুরো শরীর কিন্তু কেঁপে ওঠে। কারণ আমার বিধবা জ্যাঠানীর ঘর থেকে আজব ধরনের শব্দ আসছিল এবং ভেতরের শব্দ শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো পরপুরুষ ছিল এবং তার সঙ্গে আমার জ্যাঠানী ছিল। আমি তো এসব কিছু আন্দাজ করেছিলাম। আমার জ্যাঠানী তো বিধবা ছিল, তাহলে তার ঘরের ভেতরে কে বা কারা ছিল? আমি যেহেতু বাড়ির নতুন বউ ছিলাম তাই আমার মনে একটা ভয় ছিল। তাও আমি মনে সাহস জুটিয়ে যখন বিধবা জ্যাঠানীর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম,
তখন ভেতর থেকে আরও স্পষ্টভাবে আওয়াজ আসছিল, আহ অনেক হয়েছে আর নয়। ওই শব্দ শুনে ভয়ে আমার গায়ের লোম যেন খাড়া হয়ে উঠেছিল। তারপর ওই শব্দ শুনে আমি ভয় পেয়ে সেখান থেকে ছুটে নিজের ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম। সেই সময় ওই শব্দ বা আওয়াজ পেয়ে আমার মনে এটা সাহস হয়নি যে আমি একবার দরজার ফুটো দিয়ে বা জানালার ফুটো দিয়ে উকি মেরে দেখি যে ভেতরে আমার বিধবা জ্যাঠানির সঙ্গে কে বা কারা রয়েছে। কিন্তু আমার মনে খটকা লেগেছিল যে জ্যাঠানির ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো পর পুরুষ ছিল। কিন্তু এই কথাগুলো আমি বরকেও বলার সাহস পাইনি, কারণ তারা তো অন্ধের মতো আমার বিধবা জ্যাঠানিকে বিশ্বাস করত। তাই জ্যাঠানির ব্যাপারে কিছু বললে হয়তো আমার বর আমাকে এই খারাপ ভেবে বসবে। এটা ভেবে আমি চুপ করেছিলাম। ভেবেছিলাম এই কথাটা নিজের মাথা থেকে মুছে ফেলে দেব, কিন্তু এই কথাটা কোনোমতেই আমার মাথা থেকে বের হচ্ছিল না যে রাতের বেলা আমার বিধবা জ্যাঠানির ঘরে কে ছিল, এবং এই ব্যাপারে কি আমার বাড়ির লোকেরা জানত, নাকি তারাও এই ব্যাপারে কিছুই জানত না। যাই হোক, এই কথাগুলো কিছুক্ষণের জন্য সাইডে রেখে সেদিন সকালেই আমি খাবার টেবিলে আমার শ্বশুর মশাইকে বললাম, বাবা, আমি যেহেতু বিয়ের আগে একটা স্কুলে চাকরি করতাম, তাই আমি আমার কর্মটাকে এখনো ধরে রাখতে চাই। আমি আবার স্কুলে বাচ্চাদের পড়াতে যেতে চাই। ওই সময় আমার শ্বশুর মশাইয়ের কিছু বলার আগেই আমার জ্যাঠানি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, ছোট বউ, তুমি এটা কি ধরনের কথা বলছো? এই বাড়ির বউরা বাড়ির বাইরে গিয়ে কাজ করতে পারে না। এই বাড়ির বউরা ভদ্র ও সভ্য, তাই বাড়িতেই থাকে। আমি আজ পর্যন্ত বাইরে কাজ করার কথা তো অনেক দূরের কথা। বাইরে কাজ করার কথা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আর তোমার তো এই বাড়িতে আসতে 4 দিনও হয়নি। তাহলে তুমি কিভাবে বাইরে গিয়ে চাকরি করার কথা বাবাকে বলতে পারলে? আমার জ্যাঠানির করা কথা শোনার পরে আমার বরের দিকে আমি খানিকক্ষণ চেয়ে থাকলাম, কিন্তু সেও তার বৌদিকে কিছু বলার সাহস পেল না। আসলে আমার শ্বশুর মশাইকে এই চাকরির ব্যাপারে কথা বলার আগেই আমি কিন্তু বরের কাছে অনুমতি নিয়েছিলাম যে আমি কি আবার আগের মতোই স্কুলে চাকরি করতে পারি। তখন বর আমাকে বলেছিল, দেখো শ্রীলতা, তোমার স্কুলের চাকরি নিয়ে আমার কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু বাবা যদি অনুমতি না দেন তাহলে আমারও এই ব্যাপারে আর কিছু করার থাকবে না। কিন্তু শ্বশুরের কিছু বলার আগেই তো আমার বিধবা জ্যাঠানি সিদ্ধান্ত নিয়েছিল যে আমি বাড়ির বাইরে গিয়ে চাকরি করতে পারবো না, এবং এটা দেখে আমার ভীষণ কষ্ট লেগেছিল। যে সিদ্ধান্তটা শ্বশুরের নেওয়া উচিত ছিল সেটা আমার জ্যাঠানি নিচ্ছিল। আমি তো এটা ভেবে পাচ্ছিলাম না যে কি কারণে আমার শ্বশুর মশাই জ্যাঠানির সব কথা শুনতেন। এমনকি কিছুক্ষণের জন্য তো আমার মনে শ্বশুর মশাই ও জাতির প্রতি সন্দেহ হয়েছিল। এটা ভেবে যে আমার জ্যাঠানির সঙ্গে আমার শ্বশুর মশাই নিশ্চয়ই কোনো খারাপ সম্পর্ক আছে। তাহলে কি প্রত্যেক দিন রাতে আমার বিধবা জ্যাঠানি শ্বশুর মশাইকে আনন্দ ও সুখ দেন, যার জন্য কি আমার শ্বশুর মশাই জ্যাঠানির সব কথা অক্ষরে অক্ষরে পালন করতেন? আমার শ্বশুর ও জ্যাঠানির ব্যবহার দেখে তো আমার মনে এই সব নোংরা চিন্তাভাবনা আসতে শুরু হয়েছিল। ওই সময় আমি না পেরে আমার শ্বশুর মশাইকে বললাম, বাবা, এই ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব। তারপর আমার শ্বশুর মশাই বললেন, দেখো ছোট বৌমা, সিদ্ধান্ত যা নেওয়া সেটা তো বড় বৌমা নিয়ে নিয়েছে। আর বড় বৌমা তো ঠিকই বলেছে, তোমার কি দরকার আছে বাড়ির বাইরে গিয়ে চাকরি করার? এতে আমার মান সম্মান নষ্ট হবে। শ্বশুরমশাইয়ের কথা শুনে আমি তখন বললাম, বাবা, আমি তো স্কুলে গিয়ে বাচ্চাদের শিক্ষা দিব। এতে তো আপনার মান সম্মান আরও অনেক বেশি বেড়ে যাবে, কারণ কাউকে শিক্ষা দেওয়াটা খারাপ কাজ নয়। এতে আপনার গর্ব করা উচিত। তাই আপনি আমার উপরে ভরসা করে একটা সুযোগ দিন। শ্বশুর মশাইকে অনেক কাকুতি মিনতি করার পরে তিনি আমার চাকরির জন্য রাজি হয়েছিলেন। ওই সময় কিন্তু আমার জ্যাঠানির চেহারা দেখার মতো ছিল, কারণ এই কিছুদিন শ্বশুর বাড়িতে থাকার পরে আমি বুঝতে পেরেছিলাম যে বিধবা জ্যাঠানির আমার মোটেও ভাল চায় না। শুধু তাই নয়, সে তো আমাকে দেখে হিংসাও করত এবং সে সারাক্ষণ আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে থাকত। শ্বশুর মশাইয়ের সেবা যত্ন করার সুযোগ পর্যন্ত আমার বিধবা জ্যাঠানি আমাকে দিত না। আর এই সব কারণের জন্যই আমার কিন্তু জ্যাঠানি ও শ্বশুর মশাইয়ের উপরে সন্দেহ হতো। এটা ভেবে যে এটা নিশ্চয়ই আমার শ্বশুরকে সুখ দেয়, যার জন্য তো আমার শ্বশুর মশাই জ্যাঠানিকে বাড়ির মালকিন করে রেখেছে। এদিকে অনেক বোঝানোর পরে যখন আমার শ্বশুরের কাছে আমি নিজের চাকরি করার অনুমতি পেয়েছিলাম, তখন আমি আবার আগের মতোই স্কুলে জয়েন করেছিলাম। এবং সেদিন শ্বশুর বাড়ি থেকে আমার প্রথম দিন ছিল স্কুলে। সেদিন আমার বর যখন সকালবেলা অফিসে চলে যায়, তারপরে আমি নিজে তৈরি হয়ে শ্বশুর মশাইয়ের কাছে আশীর্বাদ নিয়ে স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ি।
কিন্তু সেদিন আমি যখন বাড়ি থেকে বেরোই ঠিক তখন আমার জ্যাঠানি কিন্তু আমার দিকে কটমট করে তাকিয়েছিল। ভেবেছিলাম জ্যাঠানির কাছে গিয়েও আশীর্বাদ নেব, কিন্তু সে তো আমাকে বিশ্বের নজরে দেখত। তাই তার বিকট চেহারা দেখে আমি জানিকে কিছু না বলেই চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটে যেতেই আমার সঙ্গে যা হয়েছিল সেটা আমি আজও ভুলতে পারিনি। ওই দিনটা মনে করলে আজও আমার গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যায়। আসলে সেদিন আমি যখন বাড়ি থেকে বেরিয়ে বাগানের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, তখন আমার সঙ্গে কিন্তু অনেক বড় একটা বিপদ ঘটেছিল। আসলে সেদিন 3টে অচেনা লোক নিজেদের মুখে কাপড় বেঁধে জোর জবরদস্তি আমার হাত ধরে আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে আমার সঙ্গে জোরজবরদস্তি করার অনেক চেষ্টা করেছিল। আমার শাড়ি খুলে ফেলে দিয়েছিল। তারপর আমি যখন অনেক চিৎকার চেঁচামেচি শুরু করেছিলাম, তখন বেশ কয়েকটা ভদ্রলোক সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন তারা আমাকে সাহায্য করেছিল এবং সেদিন একটুর জন্য আমার মান সম্মান সব কিছুই কিন্তু হারিয়ে যেত। কিন্তু ওই ভদ্রলোকেরা আমাকে বাঁচিয়েছিল। সেদিন ভয়ে আমি জড়সড় হয়ে গিয়েছিলাম। আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, কারণ আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সঙ্গে দিন দুপুরে এত খারাপ একটা ঘটনা ঘটবে। ওই দুষ্ট লোকেরা আমার হাত পা চেপে ধরে জোর জবরদস্তি আমার সঙ্গে চেষ্টা করেছিল। তারপর সেদিন স্কুলে যাওয়া তো অনেক দূরের কথা। আমার ওই খারাপ অবস্থা দেখে 2 জন ভদ্রমহিলা আমাকে আমার শ্বশুর বাড়িতে রেখে দিয়েছিল। শ্বশুর বাড়িতে ঢোকামাত্রই আমার জ্যাঠানি আমার ছেঁড়া ফাটা শাড়ি ও ব্লাউজ দেখে ও আমার চেহারার খারাপ অবস্থা ও চুলগুলো এলোমেলো অবস্থায় দেখে চিৎকার করে সে আমাকে জিজ্ঞেস করল, ছোট বউ, তোমার এই অবস্থা কি করে হলো? কে করেছে তোমার এই খারাপ অবস্থা? আর তুমি কাঁদছই বা কেন? তখন আমার সঙ্গে যে অচেনা ভদ্রমহিলা ছিল তারা সবকিছু আমার বিধবা জ্যাঠানি ও আমার শ্বশুর মশাইকে বলেছিল। তারপর সবকিছু শোনার পরে আমার জ্যাঠানি শ্বশুর মশাইকে বলল, দেখলে তো বাবা, এই জন্যই আমি বারবার বারণ করছিলাম যে বাইরে গিয়ে চাকরি করার কোনো দরকার নেই। কিন্তু আপনি অনুমতি দিয়ে অনেক বড় ভুল করেছেন। দেখলেন তো আজ আপনার মান সম্মান সবকিছু শেষ করে চলে এসেছে আপনার এই ছোট বৌমা। ওই সময় কিন্তু আমার শ্বশুর মশাইও বিধবা জ্যাঠানির কথা শুনে আমাকে অনেক হেনস্থা করেছিলেন। তিনিও বলেছিলেন, ছোট বৌমা, তুমি তো আমার মান সম্মান সবকিছু শেষ করে চলে এসেছ। তাই আজকের পর থেকে তুমি এই বাড়ির বাইরে খবরদার বেরোবে না। ওই সময় তারা কেউ একটি বারের জন্য এটা বোঝার চেষ্টা করেনি যে ওই সময় আমার কতটা খারাপ পরিস্থিতি ছিল। তারপর সন্ধেবেলায় আমার বর বাড়ি ফিরে এলে আমি তাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে অনেক কেঁদেছিলাম, কারণ বর ছাড়া তো আমার মনের অনুভূতি কেউ বুঝত না। সেদিন সারারাত আমার ঘুম আসেনি এবং আমি বিছানায় শুয়ে শুয়ে এটাই ভাবছিলাম যে দিন দুপুরে কোনো অচেনা মানুষের কিভাবে সাহস হলো আমার মতো একজন ভদ্র মেয়ের সঙ্গে খারাপ কাজ করার। যাই হোক, সেদিন অর্ধেক রাতে আমার মনের ভিতর ছটফট করছিল আমার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো বারবার ভেবে। তখন আমার কিছুই কিন্তু ভাল লাগছিল না। এদিকে আমার বর সারাদিন অফিসের কাজ করে এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিল যে সে নাক ডেকে ঘুমোচ্ছিল। এমন নয় যে এই ব্যাপারে বর আমাকে বোঝায়নি। বর তো আমার সঙ্গে এ ব্যাপারে প্রায় 2 ঘন্টা আলোচনা করেছিল এবং আমাকে বুঝিয়েছিল, এবং সে আমার মন থেকে আমার কষ্টটা দূর করার আপ্রাণ চেষ্টাও করেছিল। তাই এটা ভেবে আমি খুব খুশি ছিলাম যে আমার বর অন্য পুরুষদের মতো স্বার্থপর নয়। অন্ততপক্ষে সে আমার কষ্টটা বুঝত। কিন্তু সেদিন রাতে ঘুম না আসার কারণে বরকে কোনো রকমভাবে বিরক্ত না করে আমি চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতেই আবার জ্যাঠানির ঘর থেকে একটা আজব ধরনের শব্দ পাই, আর তার সঙ্গে বিছানার খচকচানির আওয়াজও আমি পাই। এর আগের দিন তো আমি জ্যাঠানির ঘর থেকে আওয়াজ শুনে ভয় পেয়ে কিন্তু নিজের ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম। কিন্তু সেদিন রাতে আমি ভেবেই নিয়েছিলাম যে আজ আমি দেখেই ছাড়ব জ্যাঠানির ঘরের ভিতরে এমন কি হচ্ছে, আমার জ্যাঠানির ঘরের ভিতরে রহস্যটা কি। তাই আস্তে করে যখন নিজের পা টিপে টিপে জ্যাঠানির ঘরের দরজার সামনে দাঁড়ালাম, তখন আরও স্পষ্টভাবে আমার বিধবা জ্যাঠানির আওয়াজ শুনতে পেলাম। সে তখন তার ঘরের ভেতরে উপস্থিত থাকা কোনো একজনকে বলছিল, আহ, ধীরে ধীরে, এবার দারুণ হচ্ছে, এইভাবেই চাই। এবং ওই ধরনের আজব শব্দ পেয়ে আমি বুঝে গিয়েছিলাম যে আমার জ্যাঠানির তার ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো পর পুরুষের সঙ্গে মজা করছে। ওই রকম আওয়াজ শুনে আমার উত্তেজনা বেড়ে যায় জ্যাঠানির ঘরের ভেতরের দৃশ্য দেখার জন্য। তারপর দরজা ও জানালা দিয়ে অনেক চেষ্টা করেছিলাম ভেতরে চমৎকার দৃশ্য দেখার জন্য, কিন্তু আমি কিছুই দেখতে পাইনি।
তারপর আমি চালাকি করে জ্যাঠানির ঘরের বাইরে দরজার পাশে যে সিন্দুকটা রাখা ছিল সেই সিন্দুকের কোণায় আমি চুপটি করে লুকিয়ে বসেছিলাম। কারণ আমি এটা ভালোভাবে জানতাম যে ঘরের ভেতরে যে পুরুষটি আমার জ্যাঠানির সঙ্গে ছিল সে তো অবশ্যই ঘরের বাইরে আসবে। তখন আমি বিধবা জ্যাঠানিকে হাতে নাতে ধরে নিতে পারব। তারপর প্রায় আধ ঘন্টা পরে আমার জ্যাঠানির নিজের ঘরের দরজা খুলে যখন বাইরে বেরোই তখন তাকে দেখে তো আমার পুরো হুঁশ উড়ে যায়। কারণ যে মহিলা আমার জামাকাপড় পরা নিয়ে আমাকে নানা রকমভাবে হেনস্থা করত সেই মহিলা তো নিজেই এমন একটা ছোট্ট নোংরা পোশাক পরেছিল যে তার পুরো শরীরটাই দেখা যাচ্ছিল। শুধু তাই নয়, আমার বিধবা জ্যাঠানির সঙ্গে যে লোকটি উপস্থিত ছিল তাকে দেখামাত্রই ভয়ে আমার গায়ের লোম যেন খাড়া হয়ে যায়। কারণ যে লোকগুলো সেদিন আমাকে নষ্ট করার চেষ্টা করেছিল তাদের মধ্যে একজন দুষ্ট লোক আমার বিধবা জ্যাঠানির সঙ্গে উপস্থিত ছিল, এবং ওই লোকটার পোশাক ও তার মুখে কাপড় দেওয়ার ধরন দেখে আমি লোকটাকে চিনে ফেলেছিলাম। তার মানে জ্যাঠানির প্রতি আমার সন্দেহটা একদম সঠিক ছিল। তাই সেদিন সুযোগ বুঝে আর দেরি না করে আমি চিৎকার চেঁচামেচি করে বাড়ির সবাইকে বারান্দা ঘরে ডাকতেই আমার জ্যাঠানি কিন্তু ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে নিজের গায়ে একটা চাদর মুড়ি দেয় ও নিজের প্রেমিককে পালাতে বলে। তারপর আমার চিৎকার শুনে আমার শ্বশুর মশাই ও বর নিজের ঘর থেকে বেরিয়ে আসে। ওই সময় আমি আমার জ্যাঠানির প্রেমিককে চেপে ধরেছিলাম, তাই সে পালানোর সুযোগ পায়নি। তারপর সেদিন রাতে আমার জ্যাঠানির মুখোশ আমি কিন্তু খুলে ফেলেছিলাম। তার ভালো সাজার পিছনে যে নোংরা চরিত্র লুকিয়েছিল সেটা আমি সবার সামনে প্রমাণ করেছিলাম। তাই সেদিন আমার জ্যাঠানির বাধ্য হয়ে সবকিছু নিজের মুখেই স্বীকার করেছিল, এবং জ্যাঠানি বলেছিল যে সে ভালো সেজে আমার শ্বশুরের সব সম্পত্তি নিজের নামে করার ধান্দায় ছিল। সে নাকি ধীরে ধীরে সবাইকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলার প্ল্যান করেছিল। আমার জ্যাঠানি শুধুমাত্র শ্বশুর মশাই টাকা পয়সা ও সম্পত্তির জন্য নাকি শ্বশুরের সামনে ভালো সাজার নাটক করত। সে ভেবেছিল এইভাবে সবাইকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে একদিন শ্বশুরকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে উনার সব সম্পত্তি নিজের নামে করে নেবে। এই কারণেই তো আমার জ্যাঠানি সব সময় আমার শ্বশুরের সঙ্গে থাকত, এবং সে শ্বশুর মশাইয়ের সামনে আমাকে ভুল ও খারাপ প্রমাণ করার জন্য সেদিন আমার সঙ্গে ওই নোংরা ঘটনাটি আমার জ্যাঠানি কিন্তু ঘটিয়েছিল, যাতে শ্বশুর মশাইয়ের চোখে আমি চিরকালের মতো খারাপ হয়ে যায়। আর আমার ভাসুরের মারা যাওয়ার আগে থেকেই নাকি ওই লোকটির সঙ্গে আমার জ্যাঠানির অবৈধ সম্পর্ক ছিল। সবকিছু সত্যি কথা শোনার পরে আমার শ্বশুর মশাই জ্যাঠানির গালে অনেক রেগে ও জোরে একটা থাপ্পড় মেরে বলেছিল, অসভ্য মেয়ে কোথাকার, তোর জন্যই হয়তো আমার ছেলে আজ এই পৃথিবীতে নেই। তোর জন্য আমি ছোট বৌমাকে খারাপ ভেবেছিলাম। তোর মতো মেয়েকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসা ও ভরসা করে অনেক বড় ভুল করেছি। তুই এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর আজকের পর থেকে কোনো দিন নিজের এই নোংরা মুখ আমাকে দেখাবি না। সেদিন আমার শ্বশুরমশাই ঘাড়ধাক্কা দিয়ে আমার জ্যাঠানিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এমনকি সবকিছু শোনার পরে আমার বড় জ্যাঠানিকে অনেকে অনেক কটু কথা বলেছিল, কারণ আমার বড় তো তার বৌদিকে অনেক বিশ্বাস করত। কিন্তু তার বৌদি আমারও ক্ষতি করার চেষ্টা করেছিল। তারপর আমার জ্যাঠানিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আমার শ্বশুর মশাই, এবং তার প্রেমিককে আমার বর ও শ্বশুর মশাই পুলিশের হাতে দেয় আমার সঙ্গে নোংরামি করার অপরাধে। এখন এই বাড়িতে আমি শ্বশুর মশাই, বর এবং আমার ভাসুরের 3 বছরের বাচ্চা মেয়ে, আমরাই 4 জনে থাকি। এবং এই বাচ্চা যদি জ্যাঠানিকে দেওয়া হতো তাহলে সে তো নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিত। তাই এটা ভেবেই আমার শ্বশুর মশাই জ্যাঠানিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগে তার কাছ থেকে ভাসুরের মেয়েকে ছিনিয়ে নিয়েছিল। আমি এখন তাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসি ও তার খেয়াল রাখি। এখন আমরা অনেক সুখে আছি। আমি এখন স্কুলে চাকরি না করলেও বাড়িতে বাচ্চাদের শিক্ষা দিই, কারণ আমি বাড়ির বাইরে চাকরি করলে তো বাড়িতে সবার অসুবিধে হবে। এটা ভেবে আমি বাইরে আর চাকরি করতে যাইনি। এখন আমি আমার পরিবারের সঙ্গে অনেক সুখে আছি। আমার শ্বশুর মশাই তো আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, এবং আমিও ওনার নিজের বাবার মতোই খেয়াল রাখি। এই জন্যই বলে একবার যদি ভরসা ভেঙে যায় তাহলে সেটা আর দ্বিতীয়বার কিন্তু ফিরে পাওয়া যায় না। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।